প্রাচীন দুর্গ, স্থাপত্য, মন্দির, তার ইতিহাস আর তার সাথে জড়িত পুরাণ আমার বেশ ভালো লাগে। গত কয়েক বছরে আমি দিল্লি, আগ্রা আর রাজস্থানের বেশ কয়েকটি প্রাচীন স্থাপত্যের সাথে পরিচিত হয়েছিলাম। বলা যায় এই সব প্রাচীন স্থাপত্যগুলি থেকেই এদের অদ্ভুত গঠন ও নির্মাণ শৈলীর ওপর আমার বেশ আগ্রহ জন্মেছিল। বিহারের গয়া, বুদ্ধগয়া, নালন্দা ও রাজগীর পর্যটকদের কাছে দারুণভাবে জনপ্রিয়। বিহার ভ্রমণে এই জায়গাগুলি ঘুরে দেখার ইচ্ছা আমার ছিল, তবে দারুণ অবাক হয়ে গেলাম গয়া থেকে মাত্র 118 কিলোমিটার দূরে বিহারের সাসারাম সম্পর্কে জেনে। ভিড়ে ঠাসা বাজারহাট, হোটেল, ঘরবাড়ি, গ্রাম এই সব দেখলে আর 2-4টে সাধারণ জায়গার মতোই মনে হলেও শুনলে অবাক হবেন এইখানেরই স্থানীয় এক মানুষ যার জন্ম, শৈশব, বড় হয়ে ওঠা সবই এই সাসারামেই ছিল, সেই ফরিদ আল দিন খান একদিন হয়ে উঠেছিলেন হিন্দুস্তানের সুলতান। উপাধি পেয়েছিলেন শের শাহ সুরির, যিনি এখনও শায়িত আছেন তার সমাধি বা মাকবারায় এই সাসারামেই। কেবলমাত্র সেই অপূর্ব সুন্দর মাকবারা দেখতেই আপনি দিব্যি চলে আসতে পারেন এই সাসারামে। এই শের শাহ সাসারামের পাহাড়ের ওপর এমন একটি দুর্গের নির্মাণ করেছিলেন যেটি মাটির উপরেও যেমন ছিল ঠিক তেমনই ছিল মাটির নিচে সুড়ঙ্গেও। সুড়ঙ্গের মধ্যে ঘরবাড়ি, সুড়ঙ্গের মধ্যে কুয়ো, সুড়ঙ্গের মধ্যে স্নানের জায়গা, এমন অনেক কিছু যেগুলি উপর থেকে বোঝার কোনো উপায়ই ছিল না। এই দুর্গকে বলা হয় শেরগড় দুর্গ। বর্ষাকালে এই সাসারামে দুর্দান্ত সব ঝর্ণারও দেখা মেলে। তবে এই মাকবারা, দুর্গ, ঝর্ণা এই সব কিছুর থেকেও আমার কাছে উৎসাহের বিষয় ছিল একটি মন্দির, পৃথিবীর সবথেকে প্রাচীন হিন্দু মন্দির, নাগারা স্থাপত্য শৈলীতে নির্মিত মুন্ডেশ্বরী দেবীর মন্দির। সাসারামের এই সব জায়গাগুলির ও ভ্রমণ সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরব দুটি পর্বে। সঙ্গে থাকুন। নমস্কার, আমি অভিষেক। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি এখন আছি হাওড়া স্টেশনে। আমার এবারের গন্তব্য বিহারের রোহতাস জেলার সাসারাম। যে ট্রেনটা আজকে আমি ধরছি সেই ট্রেনটার নাম্বার হচ্ছে 12321 হাওড়া মুম্বাই CSMT মেল। এখান থেকে ছাড়ার সময় হচ্ছে রাত্রির 11:40 আর পরের দিন সকাল 8:13-তে আমি পৌঁছে যাচ্ছি সাসারামে। যাত্রাপথে বর্ধমান, দুর্গাপুর, গয়ার মতো মোট 16টা স্টেশনে এই ট্রেনটা দাঁড়াবে। এখান থেকে ট্রেন পথে সাসারামের দূরত্ব 560 কিলোমিটার, ওই 8.5 ঘন্টার মতন সময় লাগছে। 8 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে। তা এই ট্রেনটাতে আমি প্রথমবারের জন্য যাচ্ছি। এখন একদম পিছনের দিকে সব AC বগিগুলো দিয়েছে আর সামনের দিকে হচ্ছে স্লিপার। এবার আমি যখন টিকিট কেটেছি তখন আমি ভেবেছিলাম যে হয় ইকোনমিতে যাব, না হয় স্লিপারে যাবো। আমার স্লিপারে যাওয়ার ইচ্ছা ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এইবারে আমি টিকিট পাচ্ছি না। দেখছি ইকোনমিতে গয়া পর্যন্ত টিকিট আছে, আবার গয়া থেকে সাসারাম পর্যন্ত স্লিপারের টিকিট আছে। তো আমি ওইভাবে টিকিট করেছি, মানে এখান থেকে গয়া পর্যন্ত যাব হচ্ছে ইকোনমিতে, আর তারপরে আবার গয়ার পর একটা স্টেশন আমি স্লিপারের টিকিট করেছি, মানে পাইনি, কি করব। তা এই ট্রেনটা করে গেলে কি, মানে সকালবেলায় 8:10-15 পৌঁছে দিচ্ছে, খুব ভালো সময়। আমি সারাদিন তারপরে ট্রাভেল করতে পারবো, ঘুরে দেখে নিতে পারবো। নেমে পড়লাম সাসারাম স্টেশনে। গাড়ি একদম সঠিক সময়ই বলা যেতে পারে, ওই তো 8:13 সময় ছিল এখানে, তা 8:20-তে এখানে পৌঁছে দিয়েছে। আচ্ছা, আমার হোটেল এই কাছেই, মানে যদি হেঁটে যাই তাহলে ওই মিনিট 20 সময় লাগবে। একটা টোটো নিয়ে নেবো, লাগেজটা আছে। একটা টোটো বা দেখি একটা কি পাই, তারপরে চেক ইন করে তারপরে আমাদের ভ্রমণ শুরু হবে। हाँ टॉप के पास टॉप के बाद कितना? 50 रुपये। 50? 40 लीजिए। 50 गलती भाड़ा नहीं लिया था।
সুপ্রভাত। এই হোটেলটায় আমি আছি, হোটেল মরিয়া রয়্যাল। তা স্টেশন থেকে এই জায়গাটা দূরত্ব হচ্ছে ওই 2 কিলোমিটারের মতো। আর এখান থেকে যদি শেষাশুড়ির যে টম্বটা আছে সেই টম্বে যদি আপনি যান তাহলে হাঁটা পথে আপনার 10 মিনিটের মতন সময় লাগবে। তা হোটেলটা খারাপ নয়। এই হোটেলটা 3টে ধরনভাবে আপনারা বুক করতে পারেন। 3 রকমের বুকিং ফেসিলিটি আপনি এখানে পাচ্ছেন। এনাদের ওয়েবসাইট আছে যেটার নাম হচ্ছে moriaroyal.com, সেখান থেকে বুকিং করা যায়, বা অনলাইনেও আপনারা এনাদের সঙ্গে কথা বলে বুকিং করতে পারেন। যে রুমটায় আমি আছি রুমটা খারাপ নয়, রুমটা ঠিক আছে, মানে যেরকম পেমেন্ট আমি করেছি সেই অনুযায়ী রুমটা ভালো। তাই এখানে 3 ধরনের বুকিং আপনারা করতে পারবেন। একটা হচ্ছে ডরমিটরি, সেটা 600 টাকা রেট আছে। আর আমি যে রুমটায় আছি সেটার খরচ হয়েছে 1215 টাকা, মানে জিএসটি ট্যাক্স সবকিছু নিয়ে। আর একটা এর থেকেও ভালো রুম আছে যেটা হচ্ছে 1800 টাকার মতন পড়ে। তো ওনাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা ফলো করলেই আপনারা সবকিছু দেখতে পাবেন। যেটা আমার যে রুমটা আছে তার থেকে 1800 টাকার যে রুমটা সেটা একটু বড়, আর ওই সোফা আছে এবং ফেসিলিটি ভালো। তবে আমার রুমটাও খুব একটা খারাপ নয়, মানে দুজনের জন্য খুব ভালো। আমি তো একা আছি, সেজন্য তো খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। আপনারা যদি আসেন সবকিছু ভালোভাবে জেনে তারপর আপনারা এই রুমটা বুকিং করে নিতে পারেন। আমি কিন্তু দারুণ অবাক হয়ে গেলাম এই জায়গাটা এসেই। আমার পিছন দিকটা দেখুন কি দারুণ সুন্দর একটা বাজার বসেছে। আর এই হচ্ছে শেষাশুড়ির গেট, যেটা 1997 সালে নির্মাণ করা হয়েছিল। আমি ভেবেছিলাম যে জায়গাটা হয়তো একটু ফাঁকা হবে, অবশ্যই ফাঁকা জায়গা আছে যেটা আরেকটু গেলে আমি তখন হয়তো দেখতে পাবো, কিন্তু এই জায়গাটা দারুণ জমজমাট। আমার হোটেল হচ্ছে এখান থেকে একদম সামনে, মানে 2 পা গেলেই। আমি যাওয়ার সময় যখন হোটেলে গিয়েছিলাম সেই সময় আমি এই গেটটা দেখেছিলাম। তো আমি ভাবলাম যে একটু হেঁটে আসি, আমি সাইট সিইং শুরু করার আগে এই গেটটা একবার দেখে যাব। তা এই যে জায়গাটা, এই জায়গাটা বিহারের রোহতাস জেলার মধ্যে পড়ে। রোহতাস জেলার মধ্যেই হচ্ছে সাসারাম। তাই সাসারাম নামের পিছনে দুটো খুব সুন্দর পুরাণ আছে, দুটো খুব সুন্দর ইতিহাস আছে যেটা আপনাদেরকে বলবো। একটা হচ্ছে প্রাচীনকালে এখানে রাজা সহস্রবাহু এবং ঋষি পরশুরাম তাদের মধ্যে ভয়ানক যুদ্ধ হয়েছিল, যাতে রাজা সহস্রবাহু পরাজিত হয়েছিলেন। তো সেই রাজা সহস্রবাহু আর ঋষি পরশুরাম থেকে এই জায়গাটার নাম হয়েছে সাসারাম। আর একটা হচ্ছে এখানে প্রাচীনকালে সিদ্ধাশ্রম ছিল, সেই সিদ্ধাশ্রমে রামায়ণের বালকাণ্ড ঘটেছিল। আবার অনেকে বলেন যে আমাদের ভগবান বিষ্ণুর যে বামন অবতার সেটাই সেই সিদ্ধাশ্রম থেকেই হয়েছিল। তো সেই সিদ্ধাশ্রম থেকে এই জায়গাটার নাম হয় সাসারাম। এছাড়া এখানে প্রস্তর যুগের বেশ কিছু নিদর্শন পাওয়া গেছে, সেই জন্য মনে করা হয় যে এই সাসারাম হচ্ছে পৃথিবীতে বসবাসকারী সব থেকে প্রাচীন জায়গাগুলোর মধ্যে একটা। আমি একটা সাইট সিনের জন্য গাড়ি ঠিক করেছি। এখানে আমি একটা দিন আছি, তবে আমি বলবো যদি সাসারামকে ভালোভাবে ঘুরে দেখতে হয় তাহলে 2 থেকে 3 দিনের অতি অবশ্যই আপনাদের দরকার হবে। আমি একটা গাড়ি ঠিক করেছি, অনলাইনে যোগাযোগ করেছিলাম। 3000 টাকা লাগবে। পুরো এই আমি যে জায়গাগুলো বলেছি সেই জায়গাগুলো আমাকে ঘুরিয়ে দেবে সারাটা দিন। তো সেই সারা দিনের জন্য 3000 টাকা লাগবে। তো আমি ঠিক করেছি এত প্রাচীন একটা জায়গায় এমন একটা জিনিস আছে। আমি যখন সাসারাম নিয়ে পড়াশোনা করছিলাম সেই সময় আমি দেখছিলাম যে একে তো এই জায়গাটা প্রাচীন, তার মধ্যে এখানে পৃথিবীর মধ্যে সব থেকে পুরনো মন্দির আছে। মানে আপনারা যদি কখনো ইন্টারনেটে সার্চ করেও দেখেন তো সাসারামে পৃথিবীর সব থেকে, মানে বিশ্বের সব থেকে পুরনো মন্দির সেটা কিন্তু সাসারামেই অবস্থিত, একটা শিবের মন্দির। তো সেই মন্দিরটা আগে আপনাদের দেখাবো, যার দূরত্ব এখান থেকে বেশ অনেকটাই, প্রায় 60-65 কিলোমিটারের মতো। তারপর একটা দুর্গ দেখবো, আর তারপর একদম শেষে শেরশাহর যে টম্ব আছে সেটা আপনাদের দেখাবো। তার পিতার যে টম্ব সেটা আপনাদেরকে দেখাবো আজকে। একটা অশোকের শিলালিপি এখানে পাওয়া গিয়েছে যেটা অনেক প্রাচীন, সেটাও আপনাদেরকে দেখাবো। বিশাল বড়, হিউজ। হ্যাঁ, উফ, দারুণ লাগছে। এখানে অনেকগুলো জায়গা আছে। সব থেকে ভালো হয় সাসারাম আসার ভালো সময় আমি বলবো যদি বর্ষার সময় আসতে পারেন অথবা শীতের সময়। তাই বর্ষার সময় আসলে এই কাছে কাছে অনেক ওয়াটারফলস পাওয়া যায়। ধোঁয়া কুণ্ড আছে। আর একটা সব থেকে ভালো ওয়াটারফলস যেটা এখানে একটা আছে সেটা হচ্ছে গুপ্তা ধাম বলে একটা আছে, সেটাও খুব সুন্দর এবং বড়। সেটা বর্ষা ছাড়া তো দেখতে পাবেন না। আর এখন আমি যে সাইট সিনটা করছি সেই সাইট সিনে খুব সিলেক্টেড কিছু জায়গা আমি রেখেছি। এই গাড়িটা আমি মহাকাল ট্রাভেলস থেকে বুকিং করেছিলাম। তো আমি আপনাদেরকে বুকিংয়ের কিভাবে বুকিং করবেন তার যোগাযোগ নাম্বার দিয়ে দেবো। আপনারা সবকিছু ভালোভাবে কথা বলে
তারপরে বুকিং করবেন। আর গুগলে রেটিংসও এনাদের চেক করতে পারেন, গুগল থেকেই আমি সার্চ করে এই গাড়িটা যোগাযোগ করেছি। ওই পাণ্ডেবাবু বেশ ভালো লোক, গাড়িটা আমাকে ডিজায়ার দিয়েছে, বেশ ভালো এই গাড়িটা। তবে কি যদি আপনারা আসেন তাহলে যেমন সময়ে আসবেন সেই অনুযায়ী কথা বলে নেবেন যে আমি এই জায়গাগুলো দেখবো। এবার আজকে আমি যে জায়গাগুলো ফেলেছি সেগুলো আমার সারাদিন চলে যাবে, মানে জায়গাগুলোর দূরত্বও বেশ বেশি এবং তাদের মানে দেখতে আমার অনেকটা সময় লেগে যাবে। এই তো সামনেই ছিল শেরশাহসুরির টম্ব, সেই টম্বটাই মানে হাফ বেলা তো আপনার যাবেই দেখতে। তো আজকে আমি সকালবেলায় তাড়াতাড়ি যতগুলো পারছি সেগুলো আগে দেখে এখানে বলেছি গাড়িটাকে ড্রপ করে দিতে, তাহলে আমার সময়ের সেভিংস হয়ে যাবে। আর যদি আমি এটাই আগে দেখি তাহলে এখানেই আমার অর্ধেক সময় চলে যাবে। কেমন প্রকৃতির বৈচিত্র্যটা দেখুন। যখন আমরা যাত্রা শুরু করলাম সেই সময়টায় ছিল হচ্ছে সমতল, তারপরে সেই সমতলে আমরা একটা টম্ব ওখানে আসার সময় রাস্তা দিয়ে দেখলাম। আবার হঠাৎ করে দেখুন এরকম ছোট ছোট গ্রাম আছে, তার মাঝখানে সেই খড় আছে, মোষ আছে, হঠাৎ করে দেখছি পাহাড়। এখানে যে পাহাড়গুলো আছে সেগুলো সব কৈমুর পাহাড়ের রেঞ্জ, উচ্চতা ওই ধরুন মোটামুটি 800 থেকে 1000 ফুটের মধ্যে। তা যে জায়গাটা এখন আমি যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে শেরগড় ফোর্ট। আপনাদেরকে একটা দুর্গ দেখাবো। এখান থেকে দূরত্ব হচ্ছে 40 কিলোমিটার। তা পাহাড়ি রাস্তা, সেই কারণে ধরুন 1 ঘন্টা 1.5 ঘন্টার মতন সময় লাগবে। আর এই জায়গাটাকে রাখার পেছনে একটা কারণ হচ্ছে শেরশাহসুরি এই ফোর্টটা তো বানিয়েছিল প্রতিরক্ষার জন্য, এবং এই ফোর্টটা পাহাড়ের উপরে নির্মাণ করা হয়েছিল, যাতে মানে আমরা বেশিরভাগ ফোর্টই দেখি যে পাহাড়ের উপরেই হয় নিরাপত্তার জন্য। তবে অনেক জায়গায় আমরা সমতল ফোর্টও দেখেছি, সমতল জায়গায় ফোর্ট দেখি। তা এইটার যেটা করা হয়েছিল যে একদিকে তো পাহাড় আছে, মানে পাহাড়ের উপরে ফোর্ট। হ্যাঁ হ্যাঁ, কাট দিয়ে খুব রাস্তায় খুব ধুলো আছে। তো এই যে ফোর্টটা, এই ফোর্টটা পাহাড়ের উপরেও করা হয়েছে, আবার তার পিছন দিকে মানে অন্য দিকে একটা খুব সুন্দর নদীও আছে। তো প্রতিরক্ষার কারণেই, মানে প্রতিরক্ষার কথা মাথায় রেখেই এই ফোর্টের নির্মাণ করা হয়েছিল। নির্মাণ করা হয় অনেক বছর আগে, মানে 1530 সাল নাগাদের নির্মাণ হয়, মানে আজ থেকে 500 বছর আগে। ফোর্টের মানে অতটা ভালো অবস্থা নয়, কিন্তু যতটা আছে দেখলে গায়ে কাটা দেবে। এবং বেশ কিছু জিনিস এখনো আছে মানে যেটা ভাবা যায় না। আর একটা জিনিস কি দেখুন, এখানে রোতাসগড় ফোর্ট যেটা আছে, মানে যেখান থেকে এই রোতাস নামটা হয়েছে, সেই রোতাসগড় ফোর্ট দুটো, মানে শেরশাহসুরির এত প্রিয় ছিল সেই ফোর্ট, সেই ফোর্টের অনুকরণে আরো একটা ফোর্ট নির্মাণ করেছিলেন, যেটা পাকিস্তানে যে ফোর্টটা আছে সেটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে পড়ে। মানে একদম হুবহু অনুকরণে সেই ফোর্ট নির্মাণ করা হয়েছিল। আমি যদি এখানে 2 দিন থাকতাম অবশ্যই আপনাদেরকে ওই ফোর্টটাও ঘুরিয়ে দেখাতাম। ঠিক আছে, এখন হলো না, কিন্তু একদিন আপনাদেরকে নিশ্চয়ই ওই ফোর্টটাও ঘুরিয়ে দেখাবো। মানে একদম গ্রাম, চাষ হয়েছে, তার মধ্যে পাহাড়, এরকম রাস্তা পুরো জুড়ে, কোনো পলিউশন নেই। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ঠিক আছে, এবার এই জায়গাটা আমি গাড়িটাকে থামাতে বাধ্য হলাম। জায়গাটা শুধু দেখুন কি সুন্দর লাগছে, সর্ষে ক্ষেত্রে দেখুন পুরো একদম পুরো দিগন্ত বিস্তৃত একদম। আর ওই পাহাড়টা, এগুলো কিন্তু সব কৈমুর পাহাড়, যেটা আপনাদেরকে বলছিলাম। দারুণ সুন্দর লাগছে, দারুণ সুন্দর। এই ডান দিকে হচ্ছে কারামচাঁদ ড্যাম, ওইখানেও আমরা আসবো। আগে আমরা ফোর্ট দেখে নিই, তারপর এখানে এই যে মানে ফোর্টে যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটা এরকম বলে এখানে তো গাড়ি আসবে না, গাড়ি রোডে রাখা আছে, ওই যে আমাদের গাড়ি, ওখানে আমার গাড়িটা আছে। আর আমি সোয়েটারটাকে ভেতরে রেখে এলাম গাড়ির মধ্যে। এখন তো অনেকটা চড়াই করতে হবে, ওই সামনে টিকিট কাউন্টার, এই পাহাড়ের উপরে উঠতে হবে। তবে পরিবেশটা খুব সুন্দর, দূরে দূরে না সব ফোর্টের দেয়াল দেখতে পাচ্ছি, চারদিকে সব অন্য অন্য রকম লাগছে। কেমন লাগছে আমার না, যে কোনো এরকম প্রাচীন জায়গায় আসলে আমি নিজেই কেমন হারিয়ে হারিয়ে যাই, এত ভালো লাগে আমার। তা আমি নিচে যারা এসেছিল তাদেরকে জিজ্ঞাসা করলাম, বললাম উপরটা কেমন, সেফ? ঠিকঠাক বললো। আজকে প্রচুর মানুষ এসেছে ঘুরতে, অনেক টিচাররা এসেছে ছাত্রদের নিয়ে, তো যান, ভালো লাগবে। তো অনেকটাই যেতে হবে। আসুন সামনে টিকিট কাউন্টার, টিকিটটা করি। আর সেখানে সব গাড়ি রাখা আছে, মানে বাইক, 2 হুইলার। এইখানে একটা বোর্ড দেওয়া আছে, কিন্তু এই যে হাইকিং ট্রেল কোথায় কি ছিল সেগুলো একটা নকশা করে দেওয়া আছে, কিন্তু অবস্থা খুব খারাপ। মানে
মেনটেনেন্স অতটা নেই। এইখানে লেখা আছে কিলা গেট, এই যে কিলা মিনার আর কিলা আঙ্গন মানে উঠোন, যেখানে একটা মিনার সেটা আছে। আচ্ছা, এটা হচ্ছে একটা স্নান করার জায়গা। এই চড়াই করে উঠতে হবে, ছোট ছোটই সিঁড়ি, ওঠা যাবে। 25 মিনিটে 20-25 মিনিট উঠতে সময় লাগবে। আমি গেটে জিজ্ঞাসা করলাম, বললো যে সকাল 8টা থেকে আপনি কেল্লায় যেতে পারেন, তারপর আবার ওখান থেকে কেল্লা থেকে 4টের মধ্যে ফিরে আসবেন। এই হচ্ছে টাইমিংস। 20 টাকা করে টিকিট নিল। প্রথমের দিকটাই বেশ মোটামুটি চড়াই তুলছে, তারপরে আবার একটু সমান। আমি উঠবো কি, আমি তো শুধু প্রকৃতিকেই দেখে যাচ্ছি। আজকে কুয়াশা আছে কিন্তু অন্যরকম লাগছে। যত উপরে উঠছি তত পিছন থেকে দৃশ্যটা দেখুন, তত সুন্দর লাগছে। আমার মনে হচ্ছে কি, আমি সাবিত্রী দেবীর মন্দিরে গিয়েছিলাম ওই ইয়েতে, আজমের হয়ে পুষ্করে। আমার মনে হচ্ছে কি সেইটার মতো। কি যে ভালো লাগছে। যেমনটা আপনাদেরকে বলছিলাম যে এই ফোর্টে নির্মাণ করা হয়েছিল এই উঁচুতে নিরাপত্তার জন্য। তারপরে একদিকে দুর্গাবতী নদী, তো প্রতিরক্ষা, নিরাপত্তা এইসবের কারণেই এমন জায়গায় ফোর্টের নির্মাণ করা হয়। তা এই ফোর্টটা একটা সময় ছিল খারবারের যে রাজারা তাদের অধীনে। তো সেই সময় ফোর্টের নাম ছিল ভুরকুন্দা দুর্গ। এরপর শের শাহের বাবা হাসান খানের অধীনে যে জাগির আছে, সেই জাগিরের মধ্যে আয়ত্তের মধ্যে এটা পড়ে যায়। তো তারপর সুরি সাম্রাজ্যের অধীনে এটা চলে আসে। তো মনে করা হয় 1530 সালে এই দুর্গের নির্মাণ করা হয়েছিল। তারপর শের শাহের আমলে 1540 থেকে 1545 সালের মধ্যে এর পুনর্নির্মাণ করা হয়। আমি 70-75 ভাগ চলে এসেছি। এই যে পাহাড়, এই পাহাড়ের উচ্চতা 800 ফুট, তাহলে বেশ অনেকটাই চড়াই। আর যত উপরে উঠছি প্রাকৃতিক দৃশ্য তত সুন্দর হচ্ছে। আমি কিন্তু চলে এসেছি এখন এই সেই যে নিচ থেকে বুর্জগুলো দেখছিলাম, সেই বুর্জগুলো এখন একদম অনেক কাছে চলে এসেছে। অপূর্ব লাগছে। এবার দেখুন, এগুলোতে সব সেনারা থাকতো, তারা দেখতো যে দূর অবধি দেখা যেত কেউ আসছে নাকি, কোনো শত্রুরা আসছে নাকি, সেগুলো দেখতো এখান থেকে। সব পাথরগুলোকে কেমন সাজিয়েছে ইটের মতো করে, আর মাঝখানে মাঝখানে চুনের মতো একটা কিছু আছে। অপূর্ব লাগছে। কত প্রাচীন, 500 বছর আগের। এর আগে আমি যতগুলো ফোর্টে গেছি তাতে ওই মানে ধরুন পাহাড়ের উপরে হলেও, যেমন ধরুন চিতরগড়, অটো যায়, গাড়ি যায়, বা আমের ফোর্টে কিছুটা এরকম রাস্তা, কিছুটা, নাহলে হাতি আছে, হাতি করে যাওয়া যায়। রাজস্থানে তো অনেক দুর্গ দেখেছি, কিন্তু এতটা ট্রেক করে, এতটা মানে 30 মিনিটের মতো ট্রেক করে সব ভেঙে চুরে গেছে। ও আবার সব ডিজাইন করা আছে ওগুলোয়। বলা হয় যে এই রুমগুলোতে সেনারা থাকতো, ছোট ছোট রুম। বাপরে, এই জায়গাগুলো দেখলে বোঝা যায় যে একটু ডিজাইন করা ছিল। তো সেগুলো এখন সময়ের সাথে সাথে নষ্ট হয়ে গেছে। রে বাপরে, কেমন লাগছে। উপরটায় যাব, যেখানে সেই পাহারা দিত, সেই উপরটায় যাব। এই দেখুন না, সব নকশা ছিল একটা সময়,
খারাপ হয়ে গেছে। এগুলোতে নাকি সব সেনারা থাকতো, ওই যে ওই উপরটায় যাবো, সিঁড়ি আছে একটা। এইখান দিয়ে ওঠা যাবে। হ্যাঁ, সিঁড়ি আছে। ও, সিঁড়িগুলো অনেক উঁচু উঁচু। হ্যাঁ, এখান থেকে পুরো দেখা যাচ্ছে। এই দেখুন সেই ডিজাইনগুলো যেগুলো আমি বলছিলাম। আরো সব সুন্দর নকশা করা ছিল একটা সময়। আমাকে আরো কিছুটা যেতে হবে ওইদিকে। এই রাস্তাটা দিয়েই তো আমি এলাম। ওয়াও, সব এখানে সেনারা থাকতো। ওইখানে একটা মন্দিরের মতো লাগছে ওটা। উফ, বাপ রে, এখান থেকে ভিউ ওয়াও, পুষিয়ে গেল। এইটা তখন থেকে আমি দেখছিলাম, এটা একটা আমার কাছে মন্দিরের মতো লাগছিল। হ্যাঁ, বা হয়তো সেই যুদ্ধ করার জন্য আমাদের যে ছোট ছোট বাংকার বা পোস্ট গুলো হয় না, যে আমাকে কেউ দেখতে পাবে না, আমি সব দেখতে পাবো, ওই যে করমচাঁদ ড্যাম, সেরকম উপরটা একটু ডিজাইন করা আছে। এখানে সব রাখা যাবে। এখানে আর দেখুন কেল্লার বাউন্ডারি কিন্তু এখানে আছে, এখনো আছে। মানে প্রায় ওই যে যেখান থেকে ওই প্রথমের দিকে আপনাদেরকে যে বুর্জগুলো দেখালাম, যেখানে সেনা পাহারা দিত, তারপরে হ্যাঁ 2-2.5 কিলোমিটার, কখনো কখনো হালকা চড়াই, কখনো কখনো আবার সমান রাস্তা, কখনো কখনো পাথুরের রাস্তা, সেই সব ক্রস করে এইবার কেল্লায় প্রবেশ করছি। আচ্ছা, এই যে সব লিখে রেখেছে। ওয়াও রে ভাই, দারুণ দারুণ। ওয়াও, ও আরেকটু আছে সিঁড়ি। দারুণ দারুণ লাগছে। এইসব কারুকার্যগুলো দেখুন, শুধুমাত্র মেনটেনেন্সের অভাবে এত সুন্দর একটা পর্যটন স্থল হয়ে যেতে পারে এটা। দেখুন পুরো জায়গাটাকে, এর আরো যত্ন নেওয়া দরকার। দেখুন এখানে আর একটা সুড়ঙ্গ আছে। অন্ধকার, আমি আজকে লাইটটা এনেছি বলে তাই, নালে ঢুকতেই পারতাম না। এখানে আবার বসে ঢুকতে হবে। ওরে বাবা, ইকো হচ্ছে, নিচে জল আছে কিন্তু এখনো। ওখানে আর একটা সিঁড়ি আছে, ওই সিঁড়ি দিয়ে নামা যায়। একটা চক্কর লাগাই। অনেক মানুষ এখানে এসেছে, সব নাম ঠাম লেখা আছে, এরকম সব কাজ করা আছে, কি সুন্দর। আগে আরো ভালো ছিল। মানে এতটা পথ এসে
এইখানটাতে এবার দারুণ লাগছে, এগুলো সব মাটি। আসুন নিচে নামি। আমি একটা জায়গা থেকে কিন্তু নিচে নামলাম, মানে পুরো সুড়ঙ্গের মতন বিষয়টা। এই যে আমি ওখান থেকে নিচে নামলাম, নেমে আবার একটা রাস্তা আছে। আলোটা এনেছিলাম তাই, এখনো জল আছে। এখানে বিষয়টা কি জানেন তো, মানে যখন জল কম থাকে তখন এই লেভেল দিয়ে তোলা হয়, জল যখন আস্তে আস্তে উপরে উঠতে থাকে তখন এই জায়গা থেকে তোলা হয়। উপরের গম্বুজটা দেখুন। এবার একসাথে অনেকে যাতে জল তুলতে পারে সেই জন্যই এতটা জায়গা করে দিয়েছে। हाँ ऊपर से दिखाइए नहीं दे रहा है ये कुआं नहीं, ये शायद घर था। ये घर था, हाँ वो कुआं था। हाँ, वो वाला आगे वाला कुआं है। इधर घर है। और इधर देखिए आप डिजाइन भी किया हुआ है। हाँ हाँ, ऐसा नहीं कि छोड़ दिया है। ना ना ना, बहुत ये थोड़ा हम लोग बनाते हैं। हाँ 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 हाँ, छूट मुट जाता है। हाँ। इतने साल का है फिर भी 500 साल पुराना है। बहुत एकदम है गजब। थोड़ा भी इसमें दरार भी नहीं पड़ा। नहीं, कुछ नहीं हुआ अभी भी, जीरो मेंटेनेंस में है, फिर भी इतना अच्छा है। यहाँ ডিজাইনটা বোঝা যাচ্ছে। ইস, যদি একটু মেইনটেনেন্স করতো। আমি তখন যেখান থেকে এন্ট্রি নিলাম না, সেইখানটায় আমি এসে ভাবছিলাম যে থাক, আর যাওয়ার দরকার নেই, কি আছে না আছে। কিন্তু এখানটা যদি না আসতাম তাহলে কিন্তু মানে আমি ওই 20 ভাগ দেখে নিতাম, আর 80 ভাগ আমার কিন্তু বাকি রয়ে যেত। এই সামনে ওনাদেরকে জিজ্ঞাসা করলাম, তো ওনারা বললো যে আরো সামনে আরো অনেক কিছু আছে। কিন্তু বিষয়টা কি হচ্ছে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন যদি করে দেয়, একটু যদি সিকিউরিটি দিয়ে দেয় কটা, তাহলে ভালো হয়। আপনারা যদি আসেন না, দল বলে আসবেন, নাহলে এখানে তো সেরকম কোনো মানে নিরাপত্তার ব্যবস্থা নেই, খাবারের কোনো দোকান নেই, তো জল ঠল নিয়ে তারপরে আসবেন। আমি তো এখন শীতকাল, আর লোক আছে সামনে, তারা ঘুরছে। চলি, এই দেখুন এই জায়গাটার মেইনটেনেন্স দরকার। কি অবস্থা! আমাকে, আমার ইন্টারেস্ট আছে বলে স্থানীয় একজন, এখানকার 2-3 জন লোক আমাকে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছে। এনারাও বলছে যে একটু যদি মেইনটেনেন্স হতো তাহলে খুব ভালো হতো। এগুলো বলছিলাম না যে সুড়ঙ্গের মধ্যে সবকিছু। হ্যাঁ, লাইটটা জ্বালাই। দেখুন সুড়ঙ্গের মধ্যে একটা এরকম ঘর। अभी भी एकदम अच्छा भी है। हाँ, कुछ नहीं हुआ है। है इसमें एक खरोच भी नहीं लगा है। नक्काशी एकदम। अच्छा है, ये तो बहुत बड़ा है। इससे भी बड़ा मिलेगा। इससे भी बड़ा है। चलिए आप लोग बाद रहे थे ना, हम लोग आए चलिए। लोगों को भी मोबाइल से आगे बनाना अच्छा वाले सारी जगह है। इसलिए हम लोग দেখেছেন সব ভেন্টিলেটর করা আছে, এই যে যাতে হাওয়া বাতাস বেরোয়, ভেন্টিলেশনের ব্যবস্থা আছে। हाँ हाँ, বাইরের অংশগুলো দেখে কিন্তু কেউ বুঝতে পারবে না যে মানে ভিতরে এরকম ঘর ছিল, কিন্তু ভিতরে ভিতরে দেখেছেন কেমন পুরো প্রোটেকশনের জন্য করেছে। खाली कबीला खाता সব কারুকার্য করা ছিল তখন। गजब है, लगता है कि আরে বাপ রে।
इसमें पोखरे है जैसा लग रहा है, पोखरा टाइप का लग रहा हाँ है। इसमें पानी होगा स्नान स्नान करने के लिए हाँ बनाया गया है। लीजिए चारों तरफ से भाई चारों तरफ। पीला मतलब नहा ही वाला यही तो देखने को मिल रहा है कि पूरा जो ऐसा भी बना है बड़ा आकर्षक बना है। पत्थर टाइप का वाला हाँ, वो सब प्लास्टर किया गया है। अच्छा प्लास्टर भी है। प्लास्टर এই জায়গাগুলো না আসলে দেখুন নাই দেখুন হ্যাঁ पत्थर का एकदम पूरा पत्थर का है। इसमें भी कितना है सब देख लीजिए घूम के पत्थर एकदम है टूटल चारों तरफ। देखा नहीं तो बता এই ছোট ছোট ঘরগুলো দেখে মনে হয় সেনারা থাকে, সেনাও কে লিয়ে था शायद। ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন জায়গার ভিডিও আমি তৈরি করি। যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে চ্যানেলের সঙ্গে থাকতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের পর্বে।